আমাদের নতুন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে কনগ্রাচুলেশন লেটার পাঠিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ ভালো সংবাদ। পেপার পত্রিকায় নিউজ হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি। তো ট্রাম্পের এই কনগ্রাচুলেশন লেটারটি পড়তে গিয়ে কয়েক জায়গায় আমার কাছে খটকা লেগেছে, চোখ আটকে যাওয়ার মতো, যে এটা কি আসলেই একটা কনগ্রাচুলেশন লেটার? কনগ্রাচুলেশন লেটারের ভাষা এমন কেন, বা কনগ্রাচুলেশন লেটারের মধ্যে এই বিষয়ে আলোচনা কেন? অনেকটা মনে হচ্ছে যে হাসি মুখে অনেকে থ্রেট দিয়ে যায় বা একটা সতর্কতা দিয়ে যায়, কিছু অ্যালার্মিং কিছু জানিয়ে দিয়ে যায়, তেমন কিছু মনে হচ্ছে যে এই লেটারটা মানে ক্লিয়ার একটা কনগ্রাচুলেশন লেটার না, বরং এটা কনফিডেন্সিয়াল লেটারে পরিণত হতে যাচ্ছে। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। হিট দ্য পয়েন্ট নাম্বার 1। এই লেটারটি আমরা একটু পড়বো আবার, এবং যেই জায়গায় আমার চোখ আটকে গেছে, আমার কাছে মনে হয়েছে যে কনগ্রাচুলেশন লেটারে এই বিষয়গুলো কেন, সেগুলো আপনাদের কাছে কেমন মনে হয়, আপনাদেরও চোখ আটকে যায় কিনা, তো সেটা আমরা একবার একটু দেখে আসি। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি, প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর দেওয়া হয়েছে। ভালো উদ্যোগ। চিঠির শুরুতে ডোনাল্ড ট্রাম্প লিখেন, আমেরিকান জনগণের পক্ষ থেকে আমি আপনার ঐতিহাসিক নির্বাচনে জয়ের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। বেশ ভালো। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে আপনার সফল মেয়াদ কামনা করছি। এই লাইনটার মধ্যে আসলে কনগ্রাচুলেশনই পাওয়া যাচ্ছে, অভিনন্দন জানাচ্ছে, এটাই না এর মধ্যে অন্য কিছু আছে? তারেক রহমান নির্বাচিত হয়েছেন, নতুন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার জন্য তো 5 বছরের একটা মেয়াদ আছে। তিনি দক্ষতা সহকারে কতদিন সরকার পরিচালনা করতে পারবেন তার উপরে নির্ভর করবে তার প্রধানমন্ত্রিত্ব বা তার সরকার 5 বছর টিকতে পারবে কি পারবে না। বাট আপাতত আমরা ধরে নিতে পারি তার মেয়াদ 5 বছর। কিন্তু ডোনাল্ড ট্রাম্প শুরুতেই যে বলছেন যে আপনার সফল মেয়াদ কামনা করছি, এটা কি অভিনন্দনের ভাষাটাই এমন নাকি আমি জানি না, যে এক রাষ্ট্র আর এক রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে বা রাষ্ট্রপতিকে বা অন্য কোনো মন্ত্রীকে এই ধরনের কনগ্রাচুলেশন লেটার পাঠালে কি এই মেয়াদটা কামনা করতে হয়? বাট আমার কাছে মনে হয়েছে কি, যে এই মেয়াদটা ডোনাল্ড ট্রাম্পের হাতে না, তো যে আপনার সফল মেয়াদ কামনা করছি, বাট এদিক সেদিক যদি কিছু করতে চান তাহলে মেয়াদ নিয়ে কিন্তু আমি টান দিতে পারি। যাই হোক, এরপরে সামনে আসি। দুই দেশের সম্পর্কের ভিত্তি ও ইন্দ্রো প্যাসিফিক অঞ্চল নিয়ে উন্মুক্ত রাখা, উভয় দেশ শক্তিশালী সার্বভৌম জাতিগুলো সমৃদ্ধি লাভ করবে, এই বিষয় নিয়ে বলেছে। বেশ ভালো। এরপরে বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কৃষি নিয়ে আলোচনা করেছে, কৃষক ও শ্রমিকদের কল্যাণকর কি কি করা যায় তাই নিয়ে আলোচনা করেছে, এটাও ভালো আলোচনা করেছে। এরপরে প্রতিরক্ষা সহযোগিতার বিষয় নিয়ে গুরুত্ব দিয়েছেন ট্রাম্প। এই বিষয়ে তিনি লিখেছেন, আমি আরো আশা করি আপনি সেই সব রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতে। রুটিন প্রতিরক্ষা চুক্তি কোন চুক্তি? যেই চুক্তি নির্বাচনের 2-3 দিন আগে ডক্টর ইউনূস সাহেব তড়িঘড়ি করে দিয়ে গেছিলেন। আমরা যাব সেই চুক্তিতে। তো এই চুক্তি সম্পন্ন করতে দ্রুত ও নির্ণায়ক পদক্ষেপ নেবেন। মানে চুক্তিটা খুব দ্রুত করে এটার একটা পাকাপোক্ত ডিসিশনে আসা। তো এই জায়গাটা কি এই কনগ্রাচুলেশন লেটারের বিষয় আপনার মনে হয়েছে, না এটা অন্য কোনো আলোচনার বিষয় মনে হচ্ছে? বা এটার মধ্যে সামনে কি আছে আমরা আরেকটু দেখি। বলছে, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দিবে। এই কথাটার ভিতরে মিনিংটা কি এমন কিছু আসছে যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা আমেরিকান সরঞ্জাম কেনার ক্ষেত্রে বাধ্য হয়ে পড়তেছে? আমাদের প্রতিরক্ষা সরঞ্জামের জন্য তো বেস্ট ডিল ছিল চীন, রাশিয়া, বা বিশেষ করে চীন। চায়না সরঞ্জামই তো আমাদের জন্য বেস্ট ডিল করার জন্য। কিন্তু সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের এই চিঠির ভাষায় মনে হচ্ছে যে আমাদের একটা শর্তের বেড়াজলে ফেলে দিচ্ছে, যে একদম তারেক রহমানের শেষ মেয়াদ পর্যন্ত আমাদের প্রতিরক্ষা সরঞ্জাম সবকিছু আমেরিকার কাছ থেকেই উচ্চ মূল্যে, চড়া মূল্যে আমাদেরকে কিনতে হবে। আমরা এর বাহিরে গিয়ে চায়না বা রাশিয়ার সাথে কোনো ধরনের ডিল করতে পারবো না। মানে এমন হুঁশিয়ারি বা এমন একটা অ্যালার্মিং নিউজ এর মধ্য থেকে দর্শক শ্রোতা আপনারা পাচ্ছেন কিনা?
এরপরে ট্রাম্প আরো লেখেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আগের চেয়ে আরো শক্তিশালী করতে আমি আপনার সঙ্গে কাজ করতে অপেক্ষায় আছি। ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানের সাথে কাজ করার জন্য অপেক্ষায় আছে। বেশ ভালো, অপেক্ষায় আছে। বাংলাদেশে নিযুক্ত আমার রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের উপরে আমার পূর্ণ আস্থা রয়েছে। লাইনটা একটু ভালোভাবে নোটিস করুন। বাংলাদেশে নিযুক্ত আমার, মানে ডোনাল্ড ট্রাম্পের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের উপরে তার পূর্ণ আস্থা আছে। এই চুক্তি টুক্তি করার ক্ষেত্রে যা যা করা লাগবে তিনি ঠিকঠাক মতো করবে, তাই তো? একসঙ্গে কাজ করে আমাদের উভয় জাতিকে আরো সমৃদ্ধ ও নিরাপদ করার সুযোগ রয়েছে। তো ডোনাল্ড ট্রাম্পের এই কথাগুলো আসলে এই কনগ্রাচুলেশন লেটারে কতটুকু স্থান পাওয়ার কথা, বা এই যে তিনি বলছেন যে রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের উপরে তার আস্থা আছে, কিন্তু এই রাষ্ট্রদূতের উপরেই তো শুধু তার আস্থা না, আর একটা বক্তব্য দিল না কেন যে এখানে যে পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমান যাকে দায়িত্ব দিয়েছে, খলিলুর রহমান সাবেক উপদেষ্টা, মানে তার উপরেও ডোনাল্ড ট্রাম্পের আস্থা আছে, এই কথাটা বলে দিলে আর একটু সুন্দর হতো না? এবার আসি দর্শক শ্রোতা, হিট দ্য পয়েন্ট নাম্বার 2। ডক্টর ইউনূস কি কি চুক্তি তড়িঘড়ি করে দিয়ে গেছিল আমরা যদি একটু দেখি, 6,000-এর বেশি মার্কিন পণ্যে কোনো শুল্কই নিতে পারবে না বাংলাদেশ। ভারতকে টেক্কা দিতে কি কি ছাড়তে হলো ইউনূসকে সেই বিষয় কিন্তু আমরা জানি না। আমেরিকান 6,000-এর বেশি পণ্য বাংলাদেশে শুল্ক ছাড়া প্রবেশ করতে পারবে, কিন্তু এর বিনিময়ে আমরা কি পেতে যাচ্ছি সেই জানানোর প্রয়োজনটাও ডক্টর ইউনূস মনে করেনি। তড়িঘড়ি করে পাগলের মতো তিনি অনেকগুলো শর্ত, অনেকগুলো চুক্তি টুক্তিতে সাইন দিয়ে, নির্বাচন দিয়ে তিনি তার মতো করে সমাপ্তি টেনেছেন। বা এই চুক্তির মধ্যে কি কি আছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে কি আছে আমরা যদি একটু দেখি, বাংলাদেশকে যা কিনতে হবে আমেরিকা থেকে বাধ্য করা হচ্ছে, 14টি বোয়িং উড়োজাহাজ কিনতে হবে, 15 বছর $1,500 কোটি জ্বালানি কিনতে হবে আমাদেরকে আমেরিকার কাছ থেকে, বছরে $350 কোটি কৃষি পণ্য আমদানি করতে হবে, সরকারি সরঞ্জাম কেনা বাড়াতে হবে, আর কিছু নির্দিষ্ট দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনা সীমিত রাখার চেষ্টা করতে হবে। যেটা এর পূর্বে আলোচনা করেছিলাম যে আমাদের ডিফেন্স সরঞ্জাম যেগুলো, সেই সরঞ্জাম সব আমেরিকা থেকে নিতে হবে। চায়না, রাশিয়া থেকে যে আমরা নিতে পারতেছি না তার ইঙ্গিত এখানে দেখা যাচ্ছে শর্তের মধ্যে। যুক্তরাষ্ট্র যা করবে, বাংলাদেশের পণ্যে পাল্টা শুল্ক 20% থেকে কমিয়ে 19% করবে। যুক্তরাষ্ট্রের সুতা ও তন্তু দিয়ে তৈরি পোশাকে পাল্টা শুল্ক না বসানোর প্রতিশ্রুতি আমেরিকা দিয়েছে। আমরা এত তাদের কাছ থেকে আনতেছি আর আমরা এই মাত্র পাচ্ছি। মানে ডক্টর ইউনূস সাহেব যে চুক্তিগুলো তড়িঘড়ি করে দিয়ে গেল, সেই দায়িত্ব রাষ্ট্র পরিচালনার নীতি অনুযায়ী স্বাভাবিকভাবেই পরবর্তী সরকারের উপরে পড়ে। কিন্তু স্বাভাবিকভাবে যদি পড়ে থাকে তাহলে তারেক রহমানের উপরে ডোনাল্ড ট্রাম্পের কনগ্রাচুলেশন লেটারের ভাষাটা এমন হতে পারে কিনা। কিন্তু কনগ্রাচুলেশনের ভাষা যেভাবে দেখা যাচ্ছে তাতে স্বাভাবিকভাবে দায়িত্ব পড়াটাকেই ইঙ্গিত করে, না ওই চুক্তির সাথে তারেক রহমানেরও জড়িয়ে যাওয়ার একটা বিষয় প্রকাশ করে কিনা, বা সেই বিষয়টা আরো ক্লিয়ার করে কিনা এই যে আমাদের পররাষ্ট্র মন্ত্রী যাকে করা হয়েছে, এই খলিলুর রহমান কিভাবে পররাষ্ট্রমন্ত্রী হয়ে গেল এই নিয়ে কিন্তু এর পূর্বে আলোচনা করেছি। এ নিয়ে কিন্তু বিএনপির মধ্যেও বিষয় আছে। বিএনপিরও অনেক নেতাকর্মীরা অবাক হয়েছে যে এটি আসলে কি করে হলো কেউই জানে না। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, খলিলুর রহমানও বলছে যে আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি। তো প্রশ্নটা থেকেই যাচ্ছে, ইচ্ছাটা আসলে কার? এর পূর্বের আলোচনায় বলেছিলাম যে এই খলিলুর রহমান কিন্তু আমেরিকার পাসপোর্টধারী বা আমেরিকার নাগরিক, বাংলাদেশের প্লাস আমেরিকার দ্বৈত নাগরিকত্বশীল তার। এনাকে কিন্তু ডক্টর ইউনূস হায়ার করে নিয়ে এসেছিল ডক্টর ইউনূসের যে আমেরিকার ডিপ স্টেটের প্ল্যান বা তার ম্যাটিকুলাস ডিজাইন, সেই হাতকে শক্তিশালী করার জন্য। কিন্তু ডক্টর ইউনূস শেষ পর্যন্ত এই জিনিসকে বাংলাদেশে রেখে গেছে এবং সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ পদে রেখে গেছে। এখন এই মহান ব্যক্তি বলতেছে যে আমি তো মন্ত্রী হতে চাইনি,
বিএনপির পক্ষ থেকে বলতেছে যে বিএনপি বিস্মিত, বিএনপিও জানে না যে কেন এমনটা হলো। তাহলে আমাদের তো শঙ্কার জায়গা তৈরি হয়, আমাদের মধ্যে তো সন্দেহ বা উদ্বেগ মানে সৃষ্টিই হবে যে ভিতরে ভিতরে তাহলে কি হচ্ছে। এই লোক বলছেন, মানে এখন এভাবে বলা যাবে না, ইনি মাননীয় মন্ত্রী, তো মন্ত্রী সাহেব বলছেন যে সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়নে পররাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ নির্দেশনা দিয়েছেন। সবার আগে বাংলাদেশ নীতি না, যে বিষয়গুলো আমরা দেখলাম তাতে দেখা যাচ্ছে সবার আগে আমেরিকা নীতিকে প্রাধান্য দেওয়া হচ্ছে, কোনটা? তো দর্শক শ্রোতা, কনক্লুশনে এসে যেটা বলবো যে যেই ডিল আমরা দেখলাম, যেই চুক্তি ডক্টর ইউনূস করে দিয়ে গেছেন, আর এখন যেগুলো তারেক রহমান বাধ্য হচ্ছেন করার জন্য বা চুক্তিবদ্ধ হচ্ছেন, এই ডিলগুলোকে কি স্বাভাবিক ডিল মনে হচ্ছে না ওয়ান কাইন্ড অফ সুইসাইড মনে হচ্ছে রাষ্ট্রের জন্য? মানে শেখ হাসিনার সরকার বলে দিয়ে গেছিল না যে আমেরিকার চুক্তিতে যদি আমি রাজি থাকি তাহলে আরো লং টাইম আমি ক্ষমতায় থাকতে পারবো, বাট আমেরিকার স্বার্থ বা আমেরিকার চাওয়া পাওয়া অনুযায়ী আমি তাদের সাথে চুক্তিবদ্ধ হতে পারছি না, যার কারণে ক্ষমতা যে কোনো সময় আমাকে ছেড়ে দিতে হতে পারে। আর সেটাই হয়েছে পরবর্তীতে। তো সেই ধরনের চুক্তির বেড়াজলেই কি দেশ আবারও পড়ল? এই যে কনগ্রাচুলেশন লেটার বা ডক্টর ইউনূসের সেই তড়িঘড়ি করে চুক্তি করে যাওয়া, সেই চুক্তি বাস্তবায়নের জন্য একজন মাননীয় মন্ত্রীকে এখানে বসিয়ে রেখে যাওয়া, এরপরে কনগ্রাচুলেশন লেটারের মধ্য দিয়ে যেই অ্যালার্মিং সিচুয়েশন বা কিছু সতর্কতা বার্তা মনে হয় পাওয়া যাচ্ছে, সবকিছু মিলে কি মনে হচ্ছে যে দেশ কি আসলে স্বাধীনভাবে চলবে, না আমরা একটা চরম লেভেলের গোলামির মধ্যে পড়তে যাচ্ছি? আওয়ামী লীগের সময় তো আওয়াজ আসছিল যে আমরা ভারতের গোলামি করছি, তো এখন কোন মহা রাষ্ট্রের গোলামির মধ্যে আমরা পড়ে গেলাম? তো এই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।